আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। নিবন্ধন স্থগিত থাকার অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করার পর ঢাকায় ২০ আসনের বিপরীতে ২৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। শেষ দিনে মনোনয়ন জমা দিতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে, আর স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১% ভোটারদের সমর্থন তালিকা। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। বিভাগীয় কমিশনার কার্যালয়ে শেষ দিনে ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। গণতন্ত্রের পথ উত্তরণের জন্য আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। দেশে গণতন্ত্রকে ফিরে আনার জন্য, দেশে একটি স্থিতিশীল পার্লামেন্টের ডেমোক্রেসি ফিরে পাওয়ার জন্য, দেশকে উন্নয়নের ধারে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে তারা দেশনায়ক তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। ঢাকা ১৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার আরমান। এছাড়াও বিভিন্ন আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সহ হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনের কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনো পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে আহ্বান জানাচ্ছি, সময় এসছে আরও একবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়নের সংগ্রাম। ১২ তারিখের নির্বাচনকে ঘিরে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, আমি মনে করি কোনো অপশক্তি সেই স্রোতের কাছে পাত্তা পাবে না। একটি সুন্দর নিরাপদ বাসযোগ্য ঢাকা ৪ করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি মেনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন যে প্রত্যেকটা আসনের জন্য আমরা 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া আছে এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যারা আছেন, একজন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি আছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, তারাও মাঠে কাজ করছেন। আমরা যদি এমন কিছু পাই অবশ্যই তাদের, এবং যদি আমাদের কনফিউশন থাকে আমরা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে সেটা রেফার করতে পারব। ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার চালাতে পারবেন, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর সারা দেশে ৩০০ আসনে ভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। ফেনী ১ আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া ৬ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনের জন্য জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বগুড়া ৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপি নেতাকর্মী সহ হেলালুজ্জামান তালুকদার। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বগুড়া ৬ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। নরসিংদী ২ আসনে সহকারী রিটার্নিং কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। খোলা ৩ আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। পটুয়াখালী ১ আসনের জন্য বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান মামুন।
চট্টগ্রাম 11 আসনে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেরানীগঞ্জ ঢাকা 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দর্শক, মনোনয়ন জমা দেওয়ার আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল ও ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন। আমরা প্রথমে যাব রংপুরে জাহাঙ্গীর আলম বাদলের কাছে। বাদল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদের জানাবেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ তো শেষ দিন, তো শেষ হয়েছে কিনা, কতজন জমা দিয়েছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জমা দিচ্ছে ইতিমধ্যে আমরা মানুষের মধ্যে নির্বাচন উৎসবের আমেজ ক্লিয়ার করছে রংপুরের প্রায় যে ছয়টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে প্রায় 1 জন প্রার্থীরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং এর মধ্যে ইসলামী আন্দোলন দর্শক, আমরা বাদলকে ঠিকমতো শুনতে পারছি না। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী খোকনের কাছে। খোকন, আজকে তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো আপনি যেখানে আছেন কেমন দেখছেন সেখানকার চিত্র, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, ময়মনসিংহ জেলার এই বিশেষ করে 11টি সংসদীয় আসনের গতকাল পর্যন্ত কিন্তু 116 জন প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র তারা ক্রয় করেছেন, অর্থাৎ সংগ্রহ করেছেন। আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো মনোনয়নপত্র জমা দেওয়ার পর কিন্তু আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলেছেন যে বিকেল 5টার পর, অর্থাৎ বিকেল 5টার পর কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই নির্দিষ্ট সংখ্যাটি তিনি বলতে পারবেন, তিনি এমনটি জানিয়েছেন। তো আমরা এছাড়াও যদি বলি যে ময়মনসিংহের 10 আসন অর্থাৎ গফুরগাঁ, সেই আসনে কিন্তু গত শনিবার থেকে সেখানে একটি মনোনয়ন, বিশেষ করে বিএনপি দলীয় একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু সেখানে থেমে কিন্তু সংঘর্ষ চলছে। অর্থাৎ আমরা শনিবার থেকে এখন পর্যন্ত কিন্তু সেখানে সংঘর্ষের বিভিন্ন ধরনের খবর জানতে পেরেছি। অর্থাৎ সেখানে আমরা রেল অবরোধ থেকে শুরু করে আজকে সকালেও কিন্তু সেখানে রেল অবরোধ করেছে। এরপর আমরা যেটি জেনেছি যে সেই রেল অবরোধের প্রেক্ষিতে কিন্তু রেল কর্তৃপক্ষ ময়মনসিংহের গফুরগাঁর বিকল্প কিন্তু তারা ভৈরব দিয়ে কিন্তু এই ময়মনসিংহের সঙ্গে রেল চলাচলের কিন্তু তারা ব্যবস্থা করেছে। তো সার্বিক বিষয়ে বলা চলে যে ময়মনসিংহের এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিশেষ করে অনেক প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ফাহমিদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে যৌথভাবে বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়েছে নৌবাহিনী ও পুলিশ। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর পাথরঘাটা ডিটাচমেন্ট কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে 5টি মামলা এবং 15,000 টাকা জরিমানা আদায় করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমন কার্যক্রমকে জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান স্থানীয়রা। ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশে প্রচলিত আইনে তার বিচার হবে। কোনো অজুহাতে মানুষকে পিটিয়ে হত্যা কিংবা পুড়িয়ে ফেলা কখনোই গ্রহণযোগ্য নয়, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন, অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসব ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে করতে পারে, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম করে, তার জন্য আমাদের তো নির্ধারিত আইন আছে, তার বিচার হবে। কিন্তু এটার একটা অজুহাত তোলে কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। শীতে কাঁপছে সারা দেশ। তীব্র শীত, ঘন কুয়াশা আর কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের কয়েকটি জেলায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। পৌষে শুরু থেকেই হাড়কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ, অন্যদিকে কমেছে দিনের তাপমাত্রা। টানা দ্বিতীয় দিনের মতো সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে পরিত্রাণে অনেকেই বসেন আগুন পোহাতে। হিমেল হাওয়া আর ঠান্ডার প্রকোপে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা কেটে গেলেও সপ্তাহ জুড়ে দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতায় বেশি বিপাকে পড়েছেন কৃষিকাজ ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার সাথে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। দিনের বেলাতেও সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ বেড়েছে ঝালকাঠির ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিন মজুররা। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদীতে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশের সাথে শীতের মাত্রা বেড়েছে দক্ষিণাঞ্চলের জেলা যশোর ও চুয়াডাঙ্গাতেও। সুলাইমান কবির, RTV। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা অন্তত 9 জন আহত হয়েছে। সোমবার ভোরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রেল ওভারব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা থেকে ঢাকা ভাঙ্গাগামী একটি ট্রাকের চালক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে চালকসহ ট্রাকে থাকা 9 জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহের গফরগাঁয়ে রেল লাইন উপড়ে ফেলার ঘটনায় বিকল্প পথে ভৈরব হয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার ভোরে গফরগাঁও স্টেশন এলাকায় প্রায় 20 ফুট রেল লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শেষ হতে আরও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ময়মনসিংহ রেলওয়ে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের চৌরাস্তা মোড়ে আব্দুর রহমান নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রোববার বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তার জনবহুল এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সিএনজিতে বসে থাকা অবস্থায় পূর্বশত্রুতার জেরে রিয়াদকে চাপাতি ও চাকু দিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠী ও স্থানীয়রা তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। নিহত ওই শিক্ষার্থী ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিলেটের জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। গোয়াইনঘাট উপজেলা জাফলং বাজারের একটি ভাঙাড়ির দোকান থেকে এটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা পুলিশের। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙাড়ি দোকানের সামনে মর্টার শেলটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। কেরানীগঞ্জে 900 থেকে 1200 টাকার এক একটি অগ্নি নির্বাপক যন্ত্রের দাম ধরা হয়েছে 12 থেকে 15
হাজার টাকা। 12টি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য 120টি ফায়ার এক্সটিংগুইশারের দাম প্রায় 15 গুণ বাড়িয়ে দেখানো হয়েছে 18 লাখ টাকা। অনিয়মের এসব বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি টিআরএর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আরটিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই হরিলুটের ঘটনা। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে টিআর কর্মসূচির আওতায় 2024-25 অর্থ বছরে কেরানীগঞ্জ উপজেলায় বরাদ্দ দেওয়া হয় 1,90,00,000 টাকা। বরাদ্দের এই অর্থ থেকে উপজেলার 12টি ইউনিয়ন পরিষদ ভবনের জন্য কেনা হয় 120টি অগ্নি নির্বাপক যন্ত্র। সরেজমিনে দেখা যায় উপজেলার এক একটি ইউনিয়ন পরিষদ ভবনে নতুন পুরাতন মিলে 5 কেজি ওজনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে 8 থেকে 12টি। এই হিসাবে ভবন প্রতি 1.5 লাখ টাকা বরাদ্দে এক একটি ফায়ার এক্সটিংগুইশারের দাম পড়ে 12 থেকে 15,000 টাকা। অথচ দোকান ভেদে 5 কেজির এবিসি এক্সটিংগুইশারের দাম 900 থেকে 1200 টাকার মধ্যেই বলছেন পুরান ঢাকার নবাবপুরের এসব ব্যবসায়ী। 5 কেজির এগুলো ধরেন 900 থেকে 1200-1300 টাকার মধ্যে আর কি আপ ডাউন করে ব্র্যান্ড বেদে। 5 কেজি সিলিন্ডার এবিসি যেটা ওটা হচ্ছে গেল 900 থেকে 1500 টাকা পর্যন্ত। অনিয়মের এসব বিষয়ে জানেন না ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার উনি একটা টেন্ডারের মাধ্যমেই দেখা গেছে যে মোটামুটি এগুলো আমাদেরকে সরবরাহ করছে। অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে চড়াও হন কেরানীগঞ্জের এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এই মুহূর্তে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইতেছি না, আপনার ক্যামেরায় আমি কোনো কথা বলতে চাইতেছি না। এটা নিয়ে আমার কথা বলতে হইবে, এটা ইউনিয়ন অফিসে আমি এটা নিয়ে কথা বলবো। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদ্য যোগ দেয়া এই নির্বাহী কর্মকর্তার। আমি তো আপনার নতুন জয়েন করেছি, এখন জিনিসটা আমার কোনো কিছু জানা নেই, জানলে পরে জানাবো। প্রকল্পের নামে সরকারি অর্থ লোপাটের এমন কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, আরটিভি। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে, এতে অন্তত 3 জন দগ্ধ হয়েছে। সোমবার দিবাগত রাতে টেকনাফের ক্যাম্প 24-এর LMSFC ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রায় 3 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে বেসরকারি দাতা সংস্থাগুলোর সহায়তা কার্যক্রম চালু রয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীর 5টি খাল এখন দখলের কবলে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির শূন্যতার কবলে পড়েছেন কৃষকরা। সমস্যা সমাধানে সম্প্রতি সদর উপজেলার স্বনির্ভর খাল খনন শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এতে আবাদের আওতায় আসছে প্রায় 2,500 একর জমি। এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বরিশাল প্রতিনিধি আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বরিশাল সদরের কীর্তনখোলা নদীর স্বনির্ভর খালে একসময় চলত শত শত নৌকা আর যাত্রীবাহী স্পিডবোট। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত কালভার্ট নির্মাণে অস্তিত্বই হারাতে বসেছে খালটি। 30 ফুট চওড়া খালটির অর্ধশতাধিক পয়েন্ট এখন দখলদারদের কবলে। পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে এ খাল কোনো কাজে আসছে না কৃষকদের। খুবই দুর্ভিক্ষিত, যা প্রায় দীর্ঘ 27 বছর পর্যন্ত এই অবস্থায়। কিন্তু এর আগে খাল খনন যখন ছিল শতাব্দী নৌকা চলছে দিন রাত 24 ঘন্টা। পানি পাইতে আসি না এবং বর্ষার দিনে কচুরি ভরিয়ে থাকে, পানি নামতে পারে না, খালের সমস্যা আর কি। সম্প্রতি 30 ফুট প্রশস্ত আর 9 ফুট গভীর করে খালটির 2 কিলোমিটার অংশ পুনরায় খনন শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। এতে আশায় বুক বেঁধেছেন চরকাওয়া, দিনার, দুর্গাপুর সহ 5 গ্রামের কৃষকরা। বিভিন্ন বাড়িঘরের ওই রাস্তা হওয়ার কারণে খালটা মরে গেছে। খালটা খনন করে দেয় তাহলে আমরা সব কিছু কমপ্লিটভাবে করতে পারবো। তবে কেবল 2 কিলোমিটার নয়, পুরো খালটি খনন করা গেলে আরো বেশি জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব বলে জানালেন খাল খননের উদ্যোক্তা। এলাকাবাসী এবং আমরা চাচ্ছি অবশিষ্ট 10 কিলোমিটার খাল খনন করলে তাহলে আমাদের 2,500 একর ফসলি জমি সম্পূর্ণরূপে চাষের আওতায় আসবে। BADCর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় 48 লাখ টাকা ব্যয়ে স্বনির্ভর খালে 2 কিলোমিটার খনন ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সুলাইমান কবির, RTV।
ট্রাফিক অব্যবস্থাপনায় বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করছে বগুড়ার মাটিডালি বিমান মোড় এলাকায়। ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বগুড়া শহরের অন্যতম ব্যস্ত এই গোলচত্বরের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উপর ক্ষুব্ধ স্থানীয়রা। বগুড়ার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। একই সড়ক দিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেলের মতো দ্রুতগতির যান চলাচলের পাশাপাশি চলছে অটো, ভ্যান, রিকশার মতো ছোট যান। যে যেভাবে পারছে সেভাবেই চালাচ্ছে গাড়ি, মানছে না কোনো ট্রাফিক নিয়ম। বলছি বগুড়ার মাটিঢালি বিমান মোড় এলাকার গোলচত্বরের কথা। যাত্রী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন স্থানীয়রা। আপনার এদিক থেকে একটাই মেন জায়গা, যে সব দিক একটাই জায়গা পয়েন্ট, যে এখান থেকে গাড়ি পার হয় সব দিকের যে গাড়ি, মানে কোনো ট্রাফিক নাই, কেউ নাই এখানে, খুব সমস্যা। মানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা সবাই পার হই। ফ্লাইওভার না থাকার কারণে অনেক যানজট লাগে, আর এখানে পার হওয়া হাই রিস্ক। গাড়ি আসতেছে, যদি অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে তো জীবনের ক্ষতি। খুব রিস্ক হয় মানুষ চলাচল করা, জীবনে সবসময় মানে পান্নাসের সমস্যাই হয় সবসময় আমরা যাতায়াত করি এই দিক দিয়ে, অনেক কষ্টকর ভাই। আইনের লোক আছেন, সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় আরো বেপরোয়া ও বিশৃঙ্খলভাবে চলছে যানবাহন। এখানে মাঝখানে যে ডিভাইডার আছে, কয়েকটা ডিভাইডার খুলে দিয়ে কিন্তু যান পারাপার হচ্ছে, এবং ওই অল্প ক্ষুদ্র জায়গার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একসাথে সকল গাড়ি যাতায়াতের চেষ্টা করছে, এবং এই কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে। তো রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টি এটাতে আমাদের হাতে নয়। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানি। সমস্যা সমাধানে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এখন আমরা তো পরবর্তীতে ভবিষ্যতে আমরা ফ্লাইওভার করবো, এটা তো আমাদের প্ল্যানে আছে, কিন্তু এই প্রজেক্টটা তো ধরা ছিল না, কিন্তু আমরা ভবিষ্যতে ফ্লাইওভার করবো, কিন্তু প্ল্যানও করা হয়েছে। এটা একটা দ্বিতীয় সাবমিট করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে গোলচত্বরে নির্দিষ্ট লেন নির্মাণ এবং ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। সিরাজগঞ্জ শহর সংলগ্ন যমুনা নদীতে 4টি বাঁধ নির্মাণ করায় বদলে গেছে জীববৈচিত্র্য ও প্রকৃতির রূপ। বন্ধ হয়েছে যমুনার ভয়াল ভাঙন। উদ্ধার হয়েছে নদীতে হারিয়ে যাওয়া প্রায় 156 একর সরকারি ও বেসরকারি জমি। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারি সারি বৃক্ষরোপণ করায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আবরার মাহির রিপোর্ট। 10 বছর আগেও সিরাজগঞ্জের এই বিশাল এলাকাটি ছিল যমুনা নদীর মাঝে। বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্কে দিন কাটত এখানকার অন্তত 60টি গ্রামের মানুষের। তবে স্থানীয় পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে পরিকল্পিতভাবে বাঁধ ও নদীতে ড্রেজিং করে মাটি ভরাট করায় বদলে গেছে এখানকার চিত্র। খুব ভাঙনের ভয় থাকছে, কখন বাড়ি ঘর ভেঙে যায়, কোনে যাবো কি সমস্যা, এই ভয় থাকছে। এখন আমার বাদ হবে না, এই ভয়টা নাই। সর্বহারা গেছিলাম, এখন বাথরুম দেওয়ার কারণে আমরা এই জায়গায় মানুষের জায়গায় এসব আশ্রয় নিছি। আর যদি ভাঙবার নয়, এটা সরকার তো প্রতিরোধ করবোই, এর আমরা নিশ্চিত হয়েছি। ওই অঞ্চলে পর্যটন সহ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান ব্যবসায়িক নেতারা। রপ্তানিমুখী একটা প্রতিষ্ঠানি ভিজিট, সেটা যদি করা যায়, এখানে সিরাজগঞ্জের অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে, সিরাজগঞ্জ শহরের অর্থনৈতিক প্রাঞ্চল্য অনেক বেশি হবে। এখানে যদি মিল, কলকারখানা অথবা পর্যটন এরিয়া পর্যটন করা যায়, তাহলে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ বলছে, উদ্ধারকৃত জমি রক্ষা ও জীববৈচিত্র্য ধরে রাখতে নানাভাবে কাজ করছেন তারা। পশু পাখি এখন আছে, লোকজন হয়তো ওখানে ঘুরতে যাচ্ছে, বিনোদন হয়েছে, কিন্তু আসলে প্রকৃতি রক্ষা পেয়েছে, বেশি ভাঙন হতে রক্ষা পেয়েছে। এই জিনিসটা আমাদের বেশি করছে। প্রকৃতি ডেভেলপেরসে প্রকৃতি রক্ষাটা আমাদের কাছে জরুরি মনে হয়েছিল, সেই করছি। পাশাপাশি এখন প্রকৃতি ডেভেলপ হচ্ছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এটিকে অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। আবরার মাহি, RTV। বান্দরবানের পাহাড়ি অঞ্চলগুলো থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মাচাং ঘর। জেলার 7টি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের পরিবারই তাদের বসবাসের জন্য মাচাং ঘর ব্যবহার করে। তবে বর্তমান উপকরণ সংকট ও আধুনিকায়নের জোয়ারে অস্তিত্ব সংকটে পড়েছে এসব ঘর। বান্দরবান থেকে মোহাম্মদ শাফাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ।
দুর্গম এলাকায় পাহাড়ের ঢালুতে জুম চাষাবাদ এবং বসবাসের জন্য বাঁশ ছন দিয়ে নিপুণভাবে তৈরি করা হয় মাচাং ঘর। বান্দরবানের সদর, রুমা, থানচি, লামা, আলীকদম উপজেলা সহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা মেলে এসব ঘরের। দেখতে চৌকস এবং প্রাকৃতিক শীততাপ হওয়ায় ঘরগুলো হয় বেশ আরামদায়ক। তবে জীবনযাত্রার পরিবর্তন এবং বাঁশ ও ছনের সংকটে বর্তমানে পাহাড় থেকে হারিয়ে যাচ্ছে এসব মাচাং ঘর। জুম ঘরের যে সুবিধা, সবসময় বাতাসটা ঠান্ডা থাকে এবং চারদিকে বাতাস পায়, এই কারণে পাহাড়িরা মাচাং ঘরে বসবাস করে। এখন তো খরচ বেশি, এই জন্য মাচাং ঘরগুলা আমরা এখন বাতিল করছে। বন জঙ্গল উজাড় করে মানে জুম করা হয়েছে, বাগান করা হয়েছে, এই জন্য এখন দিন দিন বন সম্প্রদায়ের মাচাং ঘর বিলুপ্ত হয়ে যাচ্ছে। পাহাড়ের ঐতিহ্যের প্রতীক মাচাং ঘরের ব্যবহার যাতে বন্ধ না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন সাংস্কৃতিক ও পরিবেশ কর্মীরা। মাচাং ঘরের জন্য যে যে উপকরণগুলো দরকার, গাছ, বাঁশ, এগুলো আগের মতো আর পাওয়া যায় না। সেই কারণে সহজলভ্যতা আগের মতো আর নাই। পাহাড়িরা যেভাবে যে ঘরে বসবাস করতেন মাচাং ঘরে, সে মাচাং ঘর আস্তে আস্তে বিলুপ্তির পথে। তাদেরকে নিয়ে যদি রিজার্ভ ফরেস্ট যদি করা যায়, সেখান থেকে তারা হয়তো সহজলভ্যভাবে বা তাদের যে সম্মিলিত প্রচেষ্টায় তারা সেই চাহিদাগুলো পূরণের হয়তো তারা করে নিতে পারবে। একসময় ঘরগুলো জনপ্রিয় হলেও উপকরণ না থাকা ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হওয়ায় প্রতিনিয়ত এর ব্যবহারে আগ্রহ হারাচ্ছে পাহাড়িরা। উপকরণের যোগান নিশ্চিত সহ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। শীতে জমে উঠেছে চুয়াডাঙ্গার 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট। গাছ থেকে সংগ্রহিত রস দিয়ে তৈরি গুড়ের ভার নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক এবং ব্যাপারীরা হাজির হচ্ছেন হাটে। মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি করছেন 170 থেকে 190 টাকায়। এদিকে খেজুরের গাছ কেটে ইটভাটা জ্বালানি বানানোয় উৎপাদন কমেছে বলে জানায় গাছিরা। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। এভাবেই কাঠি দিয়ে পরখ করা হয় গুড়ের মান, এরপর চলে দরদামে সমঝোতা হলে কাভার্ড ভ্যানে চলে গুড়ের ভার লোডের কাজ। এরপর এসব গুড় চলে যায় দেশের নানা প্রান্তে। শীতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে সপ্তাহে শুক্র ও সোমবার বসে এই হাট। এ জেলার গাছিদের উৎপাদিত গুড়ের মান ও স্বাদ ভালো হওয়ায় দেশজুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা। গুড়ের মান ভেদে এবছর প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায়। সপ্তাহে 20 থেকে 30 লাখ টাকার গুড় বেচা কেনা হয় এই হাটে। 5 বছর ধরে আসতেছে এই হাটে, মান ভালো তার জন্য আসি। এখানে গুড় আমরা ঢাকা নিয়ে বিক্রি করি। আমি এই হাটে গুড় কিনছি 30 থেকে 35 বছর। এই গুড়গুলো আমরা বিভিন্ন জায়গায় বাজারে বিক্রি করি। এই হাটের গুড় ভেজাল মুক্ত গুড়, উন্নত মানের গুড়, ভালো। তবে পরিশ্রমের তুলনায় লাভ খুবই কম বলে জানান গাছিরা। চাষি মানুষ, আমরা তো লাভ করতে পারছি না। যারা গুড় কিনে খাচ্ছে, যারা ব্যবসায়ী তারা পাচ্ছে, তারা ডবল লাভ করছে আমাদের ছাড়া। আমরা কি করে ব্যবসাটা করবো? আজকে 4 ভাট গুড় আনিলাম, 19 করে বেচিস। গতবারের থেকে এবারও বাজার একটু কম। অতিরিক্ত লাভের আশায় গুড়ের সাথে চিনি বা অন্য কোনো ভেজাল না মেশানোর পরামর্শ এই কর্মকর্তার। কৃষক ভাইদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, কৃষক ভাইরা যেন সেই গুড়টি মানসম্মতভাবে উৎপাদন করেন, যাতে করে অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা জেলার যে খেজুর গুড়ের সুনামটি রয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে। এই বছর 2,72,000 খেজুর গাছ থেকে 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাকিব আল হাসান, RTV। গাজীপুরে কালিয়াকৈরে 6 বিঘা জমি ভাড়া নিয়ে চায়না সবজি চাষাবাদে সফলতা পেয়েছেন মানিক হোসেন নামে এক কৃষক। ভাড়া জমি থেকে প্রতি মাসে লাখ টাকা আয় হচ্ছে তার। স্থানীয়রা বলছেন অন্যান্য সবজির তুলনায় চায়না সবজি চাষ সহজ ও লাভজনক। এদিকে উচ্চ মূল্য ফসল উৎপাদনে কারিগরি সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহিন।
গাজীপুরের কোনাবাড়ির মানিক হোসেন গেল 1 বছর ধরে কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় 6 বিঘা জমি ভাড়া নিয়ে চায়না সবজি চাষ করে আসছেন। প্রতি বছর 1 লাখ টাকা ভাড়া বাবদ জমির মালিককে দিলেও সব খরচ বাদে প্রতি মাসে লাভ গুনছেন 70 থেকে 80 হাজার টাকা। বর্তমানে জমিতে চাষ হচ্ছে বিদেশি চায়না সবজি, বানচিন, লেটুস পাতা, স্টারি পাতা, চাইনিজ পাতা, বানচিং সহ 8 প্রজাতির চাইনিজ সবজি। এসব চায়না সবজি রোপণের 1 থেকে 1.5 মাসের মধ্যে বিক্রি করা যায়। 6 বিঘা জমি ভাড়া নিয়ে 1 লক্ষ টাকা আমি পুঁজি নিয়েছিলাম। এখন এই পুঁজিতে থেকে আস্তে আস্তে মোটামুটি চলার মতো অ্যাবালিটি মাসে 70-80 হাজার টাকার মতো ইনকাম আসে। সামনে প্রজেক্ট আরো বড় করার চিন্তা ভাবনা আছে। দেশের বেকার যুবকরা যদি করতে চায় তাদের জন্য ভালো, তারা করতে পারবে। চালান কম লাগে, প্রফিট মোটামুটি ভালো। উচ্চ মূল্য ফসল উৎপাদনে সকল ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভবিষ্যতে আমরা চিন্তা করছি যে ওনাকে প্রয়োজনীয় পরামর্শের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব। এর বাইরে যদি আমাদের কাছে কোনো কৃষক এরকম চাইনিজ সবজি আবাদ করতে চান, আমাদের কাছে আসলে আমরা প্রয়োজনীয় যে সহযোগিতা বা পরামর্শ বা প্রশিক্ষণ সেটার ব্যবস্থা করতে পারবো। সম্ভাবনাময় এসব বিদেশি সবজি চাষে কৃষকদের উৎস দিন দিন আরো বৃদ্ধি পাবে বলে আশা স্থানীয়দের। আবরার মাহি, RTV। মাঠ ভরা সরিষা খেতে কাঠের মৌবক্স বসিয়ে মধু উৎপাদন করা হচ্ছে পাবনার বিভিন্ন জায়গায়। দেশে চাহিদা মিটিয়ে সরিষা ফুলের মধু যাচ্ছে বিদেশেও। সরিষা খেতে মৌবক্স স্থাপন ফসলের ফুলে পরাগায়ন হওয়ায় অধিক ফলন পাচ্ছে কৃষকরা। এদিকে সরিষা উৎপাদনের সেই সাথে মধু চাষে ব্যাপক লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। পাবনা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে পাবনার দিগন্ত জোড়া মাঠ। এমন চিত্র চোখে পড়বে পাবনা সদর, আটঘরিয়া ও চাটমোহর চলনবিল এলাকায়। শীতের সকালে চিরসবুজের বুকে কাঁচা হলুদের আলপনায় সেজেছে আদিগন্ত সরিষা ক্ষেত। ফুলের রেণু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা, ফিরিয়ে এনেছে গ্রামীণ প্রকৃতির প্রাণচাঞ্চল্য। চলতি মৌসুমে জেলায় প্রায় 49,042 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 110 মেট্রিক টন। মৌচাষিরা বলছেন, সরিষা খেতে মৌবক্স স্থাপন করলে একদিকে যেমন মধু পাওয়া যায়, অপরদিকে ফসলের হয় অধিক ফলন। মৌমাছির রেণু ছাড়ালে পরে আপনার দেখা যাকে ফুলে ফলন বেশি হয়। যারা ফুলে মৌমাছি বসতেছে না, আপনার দেখা যাক 6 মন 5 মন এরকম হয়। আগ হচ্ছে অনেক চাহিদা বর্তমান। সরিষার মধু তো এমনি খুব সুন্দর মধু, 1 নাম্বার মধু হয়। তারপরে মনে করেন যে সরিষাটা ভালো হয় আর কি। মধুর ব্যাপক চাহিদা, ধরেন আমরা দিতেই পারি না, আমার অনলাইন লাগালে আমার জায়গা থেকে সেল হয়ে যায়। ওটা চেক করে এখন আমরা এটাই হচ্ছে নিয়ে খাই। তারপরে হচ্ছে এটার ভিতর কোনো ভেজাল নেই। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সরিষা উৎপাদনের পাশাপাশি আমরা মৌচাষ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছি। মৌচাষ করলে মৌয়ালদের পাশাপাশি কৃষক ভাইয়েরাও লাভবান হয়, কারণ মৌমাছির আনাগোনা হলে খেতে পরাগায়ন বৃদ্ধি পায় এবং সরিষার উৎপাদনও বৃদ্ধি পায়। সরিষার খেতে মৌমাছির কলতানে বদলাচ্ছে কৃষকের ভাগ্য। দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। মধু চাষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সহযোগিতা চান কৃষকরা। লিওন আজাদ, RTV। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আবরার মাহি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দোসর ও জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল এবং গ্রেফতারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুরে বকশীগঞ্জের নবাগত উপজেলায় নির্বাহী অফিসার আব্দুল হাইকে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সর্বপ্রথম অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে দিনাজপুর ফুলবাড়ি 29 ব্যাটালিয়ন বিজিবি। মুন্সিগঞ্জের পঞ্চশর এলাকায় জিশান মিলে লাগা আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট। আবরার মাহি, RTV। জেলার সংবাদ এই পর্যন্ত। সন্ধ্যার সংবাদ পুলিশ 7টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।